আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, কারণ বুধবার সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধিত বিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিশেষজ্ঞরা বলছেন এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক ও ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে যেটি শুরুতেই জানতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে অধ্যাদেশটি আইনে পরিণত হয়েছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এই নিষিদ্ধের আইন যখনই আলোচনায় আসে তখনই আমাদের চোখের সামনে বীভৎসতা ভেসে ওঠে। যে 15-16 বছরে হাজার হাজার গুম হয়েছে, খুন হয়েছে, ইন্ডিভিজুয়ালি হয়েছে, মানুষ অনেকগুলো মনে রেখেছে, ভুলে গিয়েছে। বাট জুলাইয়ের 1 মাস বা সোয়া মাস যা হয়েছে এবং আমাদের এই বাহিনীগুলো দ্বারা যা হয়েছে এটি মাথার মধ্যে আসে। এবং আবু সাইদের রায়, হত্যার ঠিক আছে রায় কালকে রাখবেন। প্রকাশিত হবে। আবু সাইদের সে নির্মম মৃত্যু, সেই বলেন ইয়ামিনের নির্মম মৃত্যু, আমার নেট দেওয়া যাই বলেন, অনেকগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ভেসে ওঠার পরে আমরা অনেক সময় জাস্টিফাই করি যে এইটি ভালোই হয়েছে, নিষিদ্ধ হওয়া মন্দ হয়নি, যা যা করেছে তারা। বাট এট দ্য সেম টাইম গণতন্ত্রের প্রতি আস্থাশীল, বিশ্বাসী বা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যেই সংগ্রাম সংকল্পে আমরা নিমজ্জিত বা আমরা আছি ওই প্রক্রিয়ায়, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা এবং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশকে আইনে পরিণত করা, আমার মনে হয় এটি ভাবনার বিষয়। কারণ হলো, বাংলাদেশের বাস্তবতার দিক থেকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বিশাল একটা অংশ যারা আওয়ামী লীগ করে এবং এর এর বিশাল একটা অংশ, এরা কিন্তু আহ, আহ, অনেক, আমি আমি প্যাট্রিয়ট বলতে পারি। তারা মোবাইলটা কাশান। তাদের আওয়ামী লীগের সময়ও তারা কিন্তু নিগৃহীত ছিল। তো সুতরাং ওদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে সেগুলো আলোচনার বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। আর পাশাপাশি এটিও মনে করি যে ফারুক, এত বড় আমরা বিপদ। আবারও আপনার কাছে আসব। আমাদের সাথে রয়েছেন কাজী জাহিদ ইকবাল। আপনার কাছে একটু জানতে চাই যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এর কর্মী সমর্থকরাও এর আওতায় পড়বেন। একে আসলে আহ, অপপ্রয়োগের কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? দেখেন, প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আপনি আইনের প্রেক্ষাপট যদি থাকে, আমার 2009 সংসদীয় আইনের 8 এবং 9 এখানে যে কথা বলছে তাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই ধরা হয়েছে সেটাতে যদি সদস্য হন এবং একই সঙ্গে যদি কেউ ওই ওই সংগঠনের আপনার সমর্থক হন, তাহলে এই আইনের অধীনে তাদেরকে ব্যবস্থা নেওয়া যাবে। এখন আইনে তো এই ধরনের কথা থাকবে। এখন প্রশ্ন হলো যে যারা এটা প্রয়োগ করতে যাবেন তারা এটা সততার সঙ্গে প্রয়োগ করবেন কিনা, বা কোনোভাবে এটা দিয়ে যারা ল এনফোর্সিং এজেন্সি বা অন্য যারা আছেন, তারা আসলে তাদের প্রতিপক্ষকে, যারা হয়তো এই নিষিদ্ধ দলের সাথে সম্পৃক্ত না এরকম কাউকে আলটিমেটলি হয়রানির মধ্যে আনবেন কিনা, এটা এখনই বলা মুশকিল। তবে আমাদের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আমাদের মনে হয় যে আমাদের সতর্ক হওয়া দরকার আছে, বা আমাদের সরকারকে এবং ল এনফোর্সিং এখানে একটা এজেন্সিকে। শঙ্কা থেকেই যাচ্ছে, আপনি সেটি বলছিলেন। আমরা একটু আবারও ব্যারিস্টার ওমর ফারুক আপনার কাছে জানতে চাই যে বিএনপি এর আগে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে ছিল, তাদের অবস্থান পরিবর্তন হয়েছে বলে মনে করেন কিনা? আমরাও আপনার সাথে অনেক সংবাদ শুনেছি যে ওনারা পুরো দল নিষিদ্ধ বা যারা ইনোসেন্ট আওয়ামী লীগের আছে তাদের ব্যাপারে তারা অনেক সতর্ক ছিলেন। কিন্তু আজকে যেই ডেফিনেশনটা দেখেছি, যে সংজ্ঞাটা দেখেছি, সেই সংজ্ঞার ভিতরে যেহেতু একটা আইন একটা হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, সুতরাং এই আইনের বাইরে যাওয়ার তো আর কোনো সুযোগ নেই। তবে যেটি ডক্টর জাহিদ সাহেব বলেছেন সেটি হচ্ছে, অ্যাকচুয়ালি যারা এটা প্রয়োগ করবেন, আমরা কাগজে কলমে অনেক কিছু দেখি, কিন্তু এটার বাস্তবায়ন, এটার প্র্যাকটিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ এটার প্র্যাকটিস কিভাবে হবে, কাদের দ্বারা হবে, সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের আমরা দেখি যে রেজিম পরিবর্তনের সাথে সাথে যে আইনগুলোর একদমই পরিবর্তন হয়ে যায়, নতুন আইন আসে। অর্থাৎ আমরা বারবার বলে আসি যে পুরনো বোতলে নতুন ওয়াইন, এরকম একটা কথা। যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিল, আমরা ফ্যাসিস্ট যাদেরকে বলি, তারাও কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। এখন দেখেন, যার হাতে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, ঠিক সেই একই
হাতে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে জাস্টিফিকেশন সেটি তো সবাই জানে। আজকে আমার একটি প্রশ্ন, আজকে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আছেন, যারা নিরপেক্ষ আওয়ামী লীগ আছেন, যারা সুশীল আওয়ামী লীগ আছেন, ভদ্র আওয়ামী লীগ আছেন, তারা পর্যন্ত আজকে বলেন নাই যে আওয়ামী লীগের একটা অংশ বাজে কাজ করেছে, যেই হত্যা করে সারা পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করেছেন, এবং হত্যাযজ্ঞ করেই শুধু ক্ষান্ত হননি, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছেন এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। সে ব্যাপারে আজকে পর্যন্ত কোনো অনুশোচনা, অনুতপ্ত বা কোনো কিছুই এই পর্যন্ত আসে নাই, সেটি বড় কনসার্ন। তো সুতরাং আমি যেটি বলতে চাই যে একটি বড় রাজনৈতিক দল আহ, আহ, এই এই দেশে নিষিদ্ধ থাকবে এবং আইন করে নিষিদ্ধ করা হবে, তার থেকে বরঞ্চ আমরা যদি এইটা ডিবেটের মাধ্যমে, পার্লামেন্টে অনেক অনেক আলোচনার মাধ্যমে, অথবা অথবা এই রাজনৈতিক দলের যে কর্মীরা আছে তাদের অ্যাকোমোডেশনের একটা ব্যবস্থারও আমি মনে করি করা উচিত। কারণ এই যারা রাজনীতি করে তারা আসলে রাজনীতির বাইরে থাকতেও পারে না, সুতরাং আপনার তাদের আপনার জন্য পরামর্শ একটা নিশ্চয় নিশ্চয় কাজে লাগবে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু আবারও ডক্টর কাজী জাহেদ ইকবাল আপনার কাছে জানতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন যে এর প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী হবে। কি কি ধরনের প্রভাব আসলে পড়তে পারে বলে আপনি মনে করেন? একটা আমরা আলাপই করছিলাম যে আপনার সমর্থক যারা আছেন বা নিরীহ কর্মী যারা আছেন, তারা এই আইনের অধীনে হ্যারাসমেন্টের মধ্যে যেন না পড়েন সেটা খেয়াল রাখার একটা ব্যাপার আছে। একই সঙ্গে আপনার বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সম্ভাবনা আছে। কারণ হলো আওয়ামী লীগ অনেক পুরানো এবং একটা বড় রাজনৈতিক দল ছিল এখানে। তো সেই রাজনৈতিক দলের যারা সদস্য আছেন সংখ্যাটা অনেকই হবে হয়তো। তো সেই রকম প্রেক্ষাপটে এই ধরনের একটা রাজনৈতিক দলকে আমরা যদি আপনার রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেই বা রাজনীতিতে না থাকেন, তাহলে অনেক সময় হতে পারে যে তারা মানে তাদের রিয়াকশনটা কি হবে সেটা একটা বোঝার বিষয় আছে। এবং একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে যে আইনটা করা হয়েছে, এই আইনটা তো আসলে পার্লামেন্টে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে হয়েছে। সেই আইনটা কিন্তু সবার জন্যই বাধ্যকর, এবং যেহেতু এটা বাধ্যকর সেহেতু এই রাজনৈতিক দলটি নিষিদ্ধই থাকবে, এবং একই সঙ্গে এর সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন তারাও এই আইনের আওতায় বিচারের অধীনে আসতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। সেটার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটা ভবিষ্যতে গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। যে ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর জাহেদ ইকবাল যেটি বলছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করায় তাদের কি প্রতিক্রিয়া হবে সেটি আসলে একটা ব্যাপার। কোনো শঙ্কা, তিনি আসলে একটা শঙ্কা এখানে জায়গা দেখছেন। আপনি কি মনে করছেন এই বিষয়ে? আর রাজনৈতিক দল যে নিষিদ্ধের এই ঘটনা ভবিষ্যতে রাজনীতিতে কি ধরনের আসলে প্রভাব ফেলবে বলে মনে করেন? দেখেন, আমি একটা কথা বলে নিতে চাই যে আমি মনে করি যে এই বর্তমান যে সরকার আছে এবং সেই সরকারের উচিত হবে যারা সরাসরি জুলাইয়ে হত্যাযজ্ঞে জড়িত ছিল, যারা গুমের সাথে জড়িত ছিল, গত 17 বছরে আইডেন্টিফাই হওয়া শুরু হয়েছে, আইডেন্টিফাই করা শুরু করেছে। সুতরাং আমি মনে করি 1-1.5 বছরের ভিতর আইডেন্টিফাই করে জঘন্য হত্যাযজ্ঞে যারা সরাসরি সম্পৃক্ত ছিল এবং যারা যারা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পেছনের কারিগর ছিল, তাদেরকে শাস্তির আওতায় এনে যদি আমরা একটা লেসন দেওয়া হয় যে যেই প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য যদি লেসন হয় যে কেউই পার পাবে না, এরকম যদি একটা ইন্টেনশন নিয়ে 1-1.5 বছরের ভিতরে যদি এই কাজগুলো সম্পাদন করা হয়, সম্পাদন করে যদি আইনের অ্যামেন্ডমেন্ট করে যদি এই যে নিরীহ যে সমর্থকগুলো আছে, যে কর্মী আছে, তাদেরকে যদি কোনো একটা স্পেস দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মঙ্গল হবে। আমি দুইটা জিনিস একটু মাথায় রাখতে চাই, বলতে চাই যে দেখেন, মানুষের মনের ভিতর থেকে ক্ষত এখনো যায়নি। অর্থাৎ এই যেই রেজিমের কথা বলছি, যেই রেজিমের নিষিদ্ধের কথা বলছি, তাদের আমলে কিন্তু আমার প্রাইভেট ফোনটিও সিকিউর ছিল না, আমি ঘরে সিকিউর ছিলাম না, আমার প্রাইভেট কনভারসেশন জনসমক্ষে ছেড়ে দেওয়া হতো আলটিরিয়ার মোটিভে, ইন্টেনশনালি এবং পারপাসিভলি। এবং যেই বাহিনীগুলো এই কাজগুলো করতো তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে ধরে আনা এবং এই রুল অফ লয়ের উন্নতিকরণের জন্য যে যে কাজগুলো করা দরকার, অনেকগুলো কাজ করা দরকার, সেই কাজগুলো এখনো বাকি আছে, সেই কাজগুলো সম্পাদন করা উচিত বলে আমি মনে করি। আর যেহেতু আইন এবং এইটা ডিমান্ডও ছিল পাবলিকের নিশ্চয় নিশ্চয়, যে আপনি তারা আপনি যে পরামর্শগুলো দিলেন বর্তমান সরকার নিশ্চয়ই এই বিষয়ে নজর রাখবে। আমরা একটু আবারও কাজী জাহেদ ইকবাল আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রতারণা হয়েছে, এনসিপি এই দাবি করেছে এবং তারা বলছে যে ক্ষমতা পাকাপোক্ত করতে আসলে এই অধ্যাদেশটি বাতিল করেছে সরকার। এই বিষয়ে আপনি কি জানাতে চান? না, দেখেন, একটা শুরু থেকেই এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছিল, অনেক কথা হয়েছে, এবং যখন জুলাই সনদ স্বাক্ষর ইত্যাদি হয় তখন আহ, তখন প্রকৃতপক্ষে এইখানে
তখন প্রকৃতপক্ষে এইখানে আপনার বিএনপি নোট অফ ডিসেন্টও দিয়েছে। আমরা এই আইনের মাধ্যমে যেটা এখন যে বাতিল হয়েছে সেটা আপনি যদি সাংবিধানিক জায়গা থেকে দেখেন তাহলে আপনি দেখবেন যে প্রেসিডেন্টস অর্ডারের কোনো বিধান আসলে আমাদের সংবিধানের মধ্যে নাই, এবং প্রেসিডেন্টসের অর্ডারের বিধান আমাদের সংবিধানের মধ্যে না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো ওই আদেশটা একটা সংবিধানের সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি আদেশ হয়েছে। এখন বিএনপির যেটা উচিত হবে, বা তারা সরকারি দল এবং তাদের 2/3 মেজরিটি আছে, তাদের আসলে বাংলাদেশের মানুষের 5 আগস্টের পরে যে পালস সেটা বুঝতে হবে। ফলে সংবিধানে যে সংস্কারের একটা প্রশ্ন আছে সেই সংস্কারটা তারা সংবিধানের আওতায় করতে চাচ্ছেন, কিন্তু সেটা আমার মনে হয় যে সবার সঙ্গে আলোচনা করে দ্রুত করা উচিত হবে। ফলে দুটো কথা আমি এখানে বলতে চাই। একটা হলো জুলাই সনদের যে বিষয়টা প্রেসিডেন্টস অর্ডার হওয়ার কারণে, কনস্টিটিউশনাল অ্যাম্বিটের মধ্যে না আসার কারণে হয়তো বিএনপির অবস্থান থেকে এটা বিএনপি পাশ করতে চায়নি, কিন্তু একই সঙ্গে জনদাবির দিকে তাকিয়ে বিএনপিকে বুঝতে হবে যে এই সংবিধানে যে একটা প্রয়োজনীয় সংস্কার বা সংশোধন যেটা আমরা বলি সেটা এই পার্লামেন্টের মধ্যে আলোচনা করে একটা, এবং আমি বিশ্বাস করি যে বিরোধী দল বা এবং সরকারি দলের মধ্যে একটা যথাযথ সম্পর্ক আছে, সেই হেতু তাদের উচিত হবে আলোচনার ভিত্তিতে এই সংবিধানে প্রয়োজনীয় সংস্কার বা সংশোধন যেটাই বলেন জনদাবির অনুসারে সেটা করে ফেলা। তার মানে এই বিষয়ে আরো আলোচনা করা উচিত বলে আপনি সেটাই বলছেন। জি, ধন্যবাদ আমি মনে করি সেটা। ডক্টর কাজী জাহেদ ইকবাল এবং ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।